দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে কার্তুজ এবং সামগ্রী উদ্ধার হচ্ছে, যেগুলো মনে করা হচ্ছে যে ভারতীয় সেনার। সেগুলো কিভাবে বাইরে আসছে? আমি অত্যন্ত উদ্গ্রীব এই ব্যাপারটায়, কারণ এটা যেটা হচ্ছে, এটা শুধু যে 190টা গুলি আমরা কার্টিজ আমরা রিকভার করলাম, উই আর ভেরি হ্যাপি। বাট আমাকে যদি বলো, আই এম এক্সট্রিমলি ওরিড অ্যাবাউট ইট। কারণটা হচ্ছে যে এই এক একটা বুলেট যদি স্নাইপারের হাতে যায়, তাহলে এক একটা বুলেটে এক একজন মরবে। এবং মানুষকে গুলি এবং বন্দুক কেন দেওয়া হয়? যে তার আত্মরক্ষার জন্যে, যেটা বাজারে যেটা বিক্রি হয়। কিন্তু সেই জায়গাটায় যেটা, সেখানটায় কিন্তু আমার আমি প্রথম থেকেই মানে যেটা বলছি, যে প্রত্যেকটা কার্টিজের পেছনে লেখা থাকে যে কোন অর্ডিন্যান্স ফ্যাক্টরির থেকে এটা হয়েছে, বানানো হয়েছে এবং কোন বছরের। কারণটা হচ্ছে, এইটা জানলে আমরা জানতে পারবো। ধরো যদি বলে কিরকি ফ্যাক্টরি, এখন কিরকি ফ্যাক্টরি এখানে এসে তো বিক্রি করার কোনো কারণ নেই, তাহলে কারা দিল সেটা? দ্বিতীয়ত, আমাদের এখানে ইছাপুরে আছে, যেখানে গানও তৈরি হয়, এরকম বিভিন্ন ওয়েপনও তৈরি হয় এবং অ্যামুনিশনও তৈরি হয়। তাহলে সেইখান থেকে যদি কোনো রকম পিলফারেজ হয়, তার পসিবিলিটি আছে। 100% কোনো কিছুই কিন্তু প্রুভ করা নয়। এটা হচ্ছে সেই জায়গাটায় হতে পারে যে সেইটা আনওয়ান্টেড এলিমেন্টদের হাতে চলে যাচ্ছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। আজকে ধরো আমি ফর এক্সাম্পল বলছি যে 190টা কার্ট্রিজ আমরা রিকভার করেছি, এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এটা একটা বড় রিকভারি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে এটা রিকভারি করা হলো, এটা কোথার থেকে এসছে, কি হয়েছে, কেন এটা হলো, এটা কি সত্যিই বিক্রি করা হয়েছে কিনা? কারণ রিসেন্টলি যে মণিপুরকে যদি আমরা দেখি, তাহলে মণিপুরে আমরা কি দেখতে পেয়েছি, যে আর্মারি লুট হয়েছে পুলিশের, বিভিন্ন জায়গায় সরকারি অফিস করা হয়েছে। সুতরাং সেই যে ওয়েপনগুলো তারা নিয়ে চলে গেছিলো মেইতেই গ্রুপটা, তাহলে সেই জায়গাটায় আমাদের দেখতে হবে সেই ওয়েপনগুলো ফেরত এসছে কিনা। এবং কিছু প্রহিবিটেড বোর আছে, যেগুলো কোনো পাবলিকের কাছে বিক্রি করা যায় না। সেই প্রহিবিটেড বোরের মধ্যে যেমন আগে 303 ছিল, পরবর্তীকালে 7.62 এলো। কারণ এইসব জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা মেনে যদি চলি, তাহলে পিলফারেজ হওয়ার সম্ভাবনা অনেক কম। এখন পিলফারেজ হচ্ছে যে তুমি যে কথাটা বললে, যে আনওয়ান্টেড এলিমেন্টের হাতে চলে যাচ্ছে, এবং তার যেটা আলটিমেট এমটা কি, যে একটু ওপেন ফায়ার, এফেক্টিভ ফায়ার, কাউকে মারা কিংবা যাই হোক না কেন, সেই জায়গাটায় যদি আমরা এই বুলেটটাই যদি তাদের হাতে না পৌঁছানোর আগে যদি আমরা সেটাকে যতটা সম্ভব প্রিভেন্ট করতে পারি, সেটা তার পদ্ধতি আছে। স্যার, এখান থেকে একটা প্রশ্ন, যে বিশ্বাসঘাতক তো সব জায়গাতেই দেখা যায়, তাহলে কোথাও এই বিশ্বাসঘাতক ছদ্মবেশে সেনার ভেতরে ঢুকে নেই তো? হতে পারে, যারা এগুলো বাইরে চালান করে দিচ্ছে। হ্যাঁ, হতে পারে। কারণ এটা আমি তোমাকে বলি, তাহলে একবার এটা বেশ কিছু বছর পেছনে যেতে হবে। ভিন্ড মুরেনার নাম শুনেছ? যেটা খুব ডাকাতি ছিল মধ্যপ্রদেশে। ওই অঞ্চল থেকেও আমরা রিক্রুট করেছি অনেক ছেলে, ভালো ছেলে তাদের। কিন্তু তাদের কাছে পরবর্তীকালে শোনা যায় যে ওই যখন ভিন্ড মুরেনার ছেলেরা ছুটিতে যেত, সেই সময় আগের থেকে বলে রাখতো যে আমার লিয়ে ও লে আনা, গলি লে আনা। কারণ গলিটা কোত্থেকে আনবে? গলি, কারণ ভিন্ড মুরেনা কিংবা যে কোনো জায়গায় এই ডাকাতদের অঞ্চল কিংবা যাই হোক না কেন, সেখানে খালি বন্দুক থাকলে তো হবে না, আর একটা বন্দুক নিয়ে চলাও মুশকিল। সুতরাং সেই জায়গাটা কি হচ্ছে, যে সেখানটায় সেই কার্টিজগুলো সে বললো, কারণ তার বাড়িতেও তার আছে, মা বাবা ভাই বোন হয়তো স্ত্রীও আছে, তাদের উপর একটা বিরাট থ্রেট রয়েছে। চেষ্টা করবে। কারণ আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি নাম করছি যে আমাদের কাছে একবার হলো যে এরকম করে কিন্তু একটা পিলফারেজ হয়েছে একটা ব্যাটালিয়নে, তোমরা একটুখানি সতর্ক থাকো। এবং সতর্ক থাকতে গিয়ে আমি দেখলাম যে একজনের স্টিল বাক্সে, ওরা যখন ছুটিতে যায় ওর মধ্যে ব্ল্যাঙ্কেট সব নিয়ে যায়, ওর ঠান্ডা অঞ্চল। তো
আমি বললাম যে এখন কিচ্ছু বলবো না, বাস স্ট্যান্ড কিংবা স্টেশনে সে যাচ্ছে দেখো 2-3 জন একই অঞ্চলের ছেলেরা, আমি বললাম সেখানে যে আমরা সার্চ করবো। অ্যান্ড বিহোল্ড ইন্দিরা, ইউ ওয়ন্ট বিলিভ, আই ফাউন্ড দ্যাট 5 রাউন্ডস ওয়ার হিডেন ইনসাইড দ্য বক্স। তখন আমি বললাম যে এটা কী করছো তুমি, তোমাকে শেখানো হয়েছে শত্রুর বিরুদ্ধে ইয়ে করার জন্য। তখন ও সত্যিটা বললো যে স্যার ये मैं पहले दफ़े कर रहा हूँ, मगर हमारे अगर नहीं ले गया तो वहाँ का जो है बड़े बड़े डाकू लोग वो सर हमारे घर में तो आग लगा देंगे। मतलब ये तो कोई ये नहीं है, आग लगा देंगे तो आप नौकरी छोड़ो, वहाँ जाके रहो, मगर आप देश के खिलाफ कर रहे हो। जो ट्रेनिंग आपको दिया मैंने, मतलब हम लोग ने ट्रेनिंग दिया जो, आप तो उसके खिलाफ जा रहे हो। তো आप তখন ইয়ে করে আমি হায়ার হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম এবং অ্যাকশন ওয়ার টেকেন ইমিডিয়েটলি। এই যে জায়গাটা, আর একটা যে সবচেয়ে ইজি জায়গা সেটা হচ্ছে অ্যানুয়াল ক্লাসিফিকেশন ফায়ারিং। আমাদের প্রত্যেকটা ইউনিফর্ম সার্ভিসে যারা আমরা আছি তাদের প্রত্যেককেই বিভিন্ন ওয়েপন বছরে একবার কিংবা দুবার সেখানে ফায়ার করতে হবে। এবং ফায়ার করতে হবে কেন, যাতে অ্যাট দি টাইম অফ ক্রাইসিস সেই সময় যেন হাতটা না কেঁপে ওঠে, একটা ভালো করে সেই ফায়ারটা, হ্যাঁ সেই। এবং এমন অনেক জায়গায় আমরা করেছি, দেখা যাচ্ছে যে একটা ছেলে বারবারই তার খারাপ হচ্ছে, এমন যে দেখো ইয়া তো ইমপ্রুভ করো, या नहीं तो आपका हम যে ইনক্রিমেন্ট বন্ধ করে দেंगे, क्योंकि ইউ আর অফ নো ইউজ। তোমাকে বারবার চান্স দেওয়া হচ্ছে। এখন সেই জায়গায় বছরে একজন অন্ততপক্ষে প্রায় 100টা রাউন্ড তার ভাগে আসে, যে বিভিন্ন টার্গেট সাইজের ডিস্টেন্সে, যেমন পিস্তলের জন্য একটা হবে একটা টার্গেট ডিস্টেন্স, তারপরে তোমার যেটা হচ্ছে কার্বাইনেরও একটুখানি পিছিয়ে যাবে 50 গজকে, 100 গজে গেল রাইফেল, তারপরে তোমার এলএমজি আছে, এমএমজি আছে, তাদের যে ফায়ারিংগুলো। এবং একটা জিনিস করা হয়েছিল যে আগে কি হতো যে আমাদের এই যে বিভিন্ন ক্যালিবারের বুলেট তৈরি হতো, তখন সরকার চিন্তা করলো এবং হুইচ ওয়াজ আ ভেরি ওয়াইজ ডিসিশন যে ওয়েপন আমরা যে বিভিন্ন ধরনের হবে, কিন্তু বুলেটটা হবে একরকম একই ক্যালিবারের, যেমন 7.62 একটা এলএমজি কিংবা একটা রাইফেল, সেখানে যদি আমি এক ক্যালিবারের রাখি তাহলে দ্যাট ক্যান বি ইউজড বাই এভরি ওয়েপন। এবং সেখানে ধরো, কিন্তু এগুলো শেষ পর্যন্ত বেরিয়ে এসে যাচ্ছেটা কোথায়, যেখানে দেখো এটা বলার তো অপেক্ষাই রাখে না, যে যারা গুন্ডা বদমাশ ডাকাইত এবং এইসব করে তারাই এটা করছে। এতকাল ধরে আমরা ভেবে এসেছিলাম বোধহয় মুঙ্গেরই একমাত্র করে যাচ্ছে এইসব কাজ, তারপরে দেখা গেল না এখানে অনেক বড় বড় খেলাড়ি আছে।